নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবীর। এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক দাবি মামলাকারীর। দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও অন্যদিকে গুজরাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধার্ঘ্য জানান। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যার জেরে রওনা হয়েও ভুটান যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হল তাকে। বৃহস্পতিবার রাতে ফের দুর্ঘটনা উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়ক ১১০-এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু ২ জনের, আহত আরও ৬। দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। শুক্রবার নয়াদিল্লির সর্দার পটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান। সেখান থেকেই জাতির উদ্দেশ্যে একতার বার্তা দেন। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। মাওবাদী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে একাধিক প্রসঙ্গ উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। নয়াদিল্লিতে প্যাটেল চকে ইতিমধ্যেই বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। গুজরাটের কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদীও। সেখান থেকেই জাতির উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। এদিন প্রধানমন্ত্রী বলেন, এক সময় এই দেশের একটা বড় অংশ ছিল মাওবাদী ও নকশালদের কবলে। সেই সব মাওবাদী অধ্যুষিত অংশগুলিতে ভারতের সংবিধান চলত না, চলত তাদের শাসন। কিন্তু ২০১৪ সালের পর আমরা নকশাল ও নকশাল সমর্থকদের একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছি, ওদের ঘরে ঢুকে শায়েস্তা করেছি, যার পরিণাম আজ দেশবাসীও দেখছে। ২০১৪ সালের আগে পর্যন্ত দেশের শতাধিক জেলা ছিল মাওবাদীদের কবলে। তবে আজ সেই সংখ্যা কমে এসেছে ১১তে, যার মাত্র ৩টি জেলায় সংবেদনশীল। বরাবরের মতোই রাষ্ট্রীয় একতা দিবসে অনুষ্ঠান থেকে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন মোদী। মাওবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার পর দেশবাসী যাদের হাতে দেশের দায়িত্ব সঁপে দিল, তারাই দেশের জাতীয় চেতনাকে, ভাবধারাকে নষ্ট করল। যে সকল প্রতিষ্ঠান বা সংগঠন ওনাদের মানসিকতা, ভাবধারার বিরোধী, তাদের বিরুদ্ধে আসরে নেমেছিল কংগ্রেস। এরা বাবা সাহেব আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও রেহাই দেয়নি, তাদের সম্মান করেনি। মানুষ জানে ওদের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে। সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি ভাষণেই উঠে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা। বিশেষ করে সংঘ পরিবার শতবর্ষে পা দিতেই জাতির উদ্দেশ্যে হিন্দুত্ববাদী সংগঠনকে নানাভাবে তুলে ধরেছেন তিনি, মত একাংশের। এবার তা ফুটে উঠল শুক্রবারের ভাষণেও। কংগ্রেসের দিকে তীর বিঁধে প্রধানমন্ত্রী বলেন, এবছর সংঘ পরিবার শতবর্ষে পা দিয়েছে, কংগ্রেস ওদেরকেও আক্রমণ করতে ছাড়েনি। সংঘ পরিবারের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র করেছে। সংঘের প্রতিটি বিচার ও ভাবধারা মানুষের কাছে ওরা বিকৃত করেছে। তবে আমরা এই বিভাজনের রাজনীতিকে শেষ করে দিয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যার জেরে রওনা হয়েও ভুটান যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার বাগডোগরায় জরুরি অবতরণ করেছে তার বিমান। শুক্রবার শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে যেতে হয়েছে নির্মলা সীতারামনকে। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যার জেরে রওনা হয়েও ভুটান যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার বাগডোগরায় জরুরি অবতরণ করে তার বিমান। শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হল তাকে। মান্দার প্রত্যক্ষ প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। একাধিক এলাকা জলমগ্ন। কার্শিয়াংয়ের একটা বড় অংশে দীর্ঘ সময় ধরে লোডশেডিং। এরই মাঝে বৃহস্পতিবার ভুটান সফরের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু আবহাওয়ার কারণে বাতিল করতে হয় সেই সফর।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। এরপর রাতে শিলিগুড়ির একটি হোটেলেই থাকেন অর্থমন্ত্রী। রাত পেরোলেও আবহাওয়ার পরিবর্তন হয়নি। শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গে দফায় দফায় চলছে বৃষ্টি। বাড়ি থেকে বেরোনো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন মন্ত্রী। এদিন সকাল 9:13 বিমানে তিনি ফিরেছেন বলেই খবর। প্রসঙ্গত উত্তরবঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। তবে পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে প্রশাসনও। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে মহাজোট ক্ষমতায় এলে চাকরি মহিলাদের আর্থিক সাহায্য ইস্তেহারে প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন তেজস্বী যাদব। তেজস্বী যাদবের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার। নীতিশ কুমার, জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সব শ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা। ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি, মহিলাদের মাসে 2,500 টাকা করে আর্থিক সাহায্য, ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট। তেজস্বী যাদব দাবি করেছেন বিহারে মহাজোট জিতলে সার্বিক উন্নয়ন হবে। তেজস্বী যাদবের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার। নীতিশ কুমার, জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সব শ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা করলেন। প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতিশ কুমার ও জেপি নাড্ডা। সেই ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি রয়েছে মহিলাদের জন্য। নীতিশ কুমারের প্রতিশ্রুতি, এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। 1 কোটি মহিলাকে লখপতি দিদি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানোর উদ্যোগ নেবে সরকার। তেজস্বীর প্রতিটি পরিবারে চাকরির প্রতিশ্রুতির পাল্টা নীতিশ কুমাররা 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু তাই নয়, ইস্তেহারে বলা হয়েছে এনডিএ ক্ষমতায় এলে বিহারে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্ভে হবে। দক্ষতার ভিত্তিতে প্রত্যেক যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে এনডিএ। বলা হচ্ছে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির অধীনে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে কৃষকদের বার্ষিক 9,000 টাকা করে সাহায্য করা হবে। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর বাইরে পরিকাঠামো খাতেও ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছেন নীতিশ কুমাররা। এনডিএ সরকারের তরফে বলা হচ্ছে ক্ষমতায় ফিরলে রাজ্যে 36,000 কিলোমিটার দীর্ঘ 7টা এক্সপ্রেসওয়ে তৈরি হবে। 4 শহরে মেট্রো এবং আরও 3টি বিমানবন্দর হবে। রাজ্যকে শিল্পোন্নত করতে 50 লক্ষ কোটির বিনিয়োগ টানারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এত শত প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন এতদিন বাদে কেন মনে পড়ছে? বিহারে তো শেষ 20 বছর ধরে ক্ষমতায় নীতিশ। যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন সেগুলির সামান্য অংশের কাজও এতদিন করতে পারেননি কেন? হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়গ্রামের রাজপথে শুক্রবার দুপুরে নেমে এলেন শতাধিক টোটো চালক। টোটো ট্যাক্স এবং ইন্স্যুরেন্স বাতিলের দাবিতে তারা গড়ে তুলেছেন তীব্র বিক্ষোভ। তাদের অভিযোগ, রেজিস্ট্রেশন এবং প্রশাসনিক খাতে নিয়মের বাইরে অর্থ আদায় করা হচ্ছে, যা আর্থিকভাবে দুর্বল চালকদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করেছে। জেলা প্রশাসনের কাছে তারা লিখিতভাবে ডেপুটেশন জমা দেন এবং ন্যায্য তদন্ত এবং ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরের রাজপথে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সারি সারি টোটো থেমে আছে রাস্তার ধারে, চালকদের হাতে প্ল্যাকার্ড, লেখা অন্যথায় টাকা আদায় বন্ধ হোক। টোটো চালকদের ওপর চাপানো ট্যাক্স বাতিল করতে হবে। জেলা প্রশাসনের দফতর ঘিরে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। ঝাড়গ্রাম জেলা টোটো চালক সংগঠনের ডাকে এদিনের এই বিক্ষোভে অংশ নেন শতাধিক টোটো চালক। তাদের মূল দাবি, টোটোর ওপর আরোপিত ট্যাক্স ও ইন্স্যুরেন্স বাতিল করতে হবে। সংগঠনের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় রেজিস্ট্রেশনের নামে টোটো মালিকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, মাসিক ভিত্তিতে নানা অজুহাতে প্রশাসনের তরফে অর্থ সংগ্রহের অভিযোগও উঠেছে। চালকের বক্তব্য, অধিকাংশ টোটো চালকই দিন আনে দিন খায় মানুষ। সামান্য আয়ের ওপরেই তাদের সংসার চলে।
এই অবস্থায় অতিরিক্ত কর, রেজিস্ট্রেশন ফি বা বীমা প্রিমিয়ামের চাপ তাদের জীবনে অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। একজন চালক বলেন, আমরা প্রতিদিন রাস্তায় পরিশ্রম করি, কিন্তু মাসের শেষে টোটো চালিয়ে যা আয় হয় তার বড় অংশটাই চলে যায় ট্যাক্স ও জরিমানায়। বিক্ষোভ চলাকালীন সংগঠনের প্রতিনিধি দল জেলা শাসকের দফতরে যান এবং লিখিতভাবে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত তদন্ত করে দেখেন কে বা কারা এই অতিরিক্ত অর্থ নিচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। জেলা শাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। তবে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বৈধ রেজিস্ট্রেশন ও বীমা চালক ও যাত্রীর নিরাপত্তার জন্যই প্রয়োজনীয়। তবু অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে। দিনের শেষে আন্দোলন শান্তিপূর্ণভাবেই শেষ হলেও টোটো চালকদের ক্ষোভ এখনো প্রবল। তাদের বক্তব্য, দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিগত কয়েক মাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা, ক্ষোভে ফুঁসছে যাত্রীরা। সাত সকালে ফের মেট্রো বিভ্রাট। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কার্যত প্রতিদিনই মেট্রোর বিভ্রাটে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। গত কয়েক মাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে, যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনো আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে। শুক্রবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন সোয়া ৮টা নাগাদ দমদম স্টেশনে ঘোষণা করা হয় যে অনিবার্য কারণে আপ ও ডাউন লাইনে পরিষেবা বন্ধ। স্বাভাবিকভাবে স্কুল ও অফিস টাইম হওয়ায় প্রতি স্টেশনেই বাড়তে থাকে যাত্রীর সংখ্যা। কেউ বিকল্প পথে গন্তব্যে রওনা হলেও অধিকাংশই অপেক্ষা করেন। তবে প্রায় প্রতিদিনের এই বিভ্রাটে রীতিমতো ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই আংশিকভাবে চালু করা হয় মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে বলেই কর্তৃপক্ষ সূত্রের খবর। তবে তা অত্যন্তই ধীর গতিতে। প্রায় প্রতি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়াচ্ছে মেট্রো, ফলে নাজেহাল যাত্রীরা। হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টি ভেজা রাতে বন দফতরের পরিকল্পিত পদক্ষেপে শতাধিক হাতি নিরাপদে ফিরল জঙ্গলে। না ঘটল সংঘাত, না কোনো ক্ষয়ক্ষতি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষায় উত্তরবঙ্গের এই অভিযান এখন এক অনুপ্রেরণার গল্প। উত্তরবঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান আজ এক কঠিন চ্যালেঞ্জ। তারই মধ্যে এক অনন্য সাফল্যের গল্প লিখল রাজ্যের বন দফতর। প্রবল বর্ষণের রাতে বাগডোগরা রেঞ্জ এলাকায় যখন প্রায় শতাধিক বুনো হাতি লোকালয়ের দিকে এগিয়ে আসছিল, তখন তৈরি হয়েছিল ভয় ও আশঙ্কার পরিবেশ। হাতি মানুষ সংঘাতের সম্ভাবনা ছিল প্রবল। ঠিক সেই সংকট মুহূর্তে বন দপ্তর শুরু করে এক অভূতপূর্ব অভিযান, হাতি গাইডিং অপারেশন। অভিযানের লক্ষ্য ছিল স্পষ্ট, কোনো রকম ক্ষতি ছাড়াই হাতিগুলিকে তাদের নির্দিষ্ট আবাসনস্থলে ফেরানো। অভিযানটি পরিচালিত হয় টুকরিয়াঝাড় রেঞ্জ থেকে বাগডোগরা রেঞ্জের ঘন বনাঞ্চল পর্যন্ত। একদিকে ঘন জঙ্গল ও নদী, অন্যদিকে বিস্তীর্ণ চা বাগান, রেললাইন, এমনকি এশিয়ান হাইওয়ে। এই সমস্ত প্রতিবন্ধকতার মধ্য দিয়েই চলেছে সেই বিশাল অপারেশন। এই কঠিন মিশনে অংশ নেন বনকর্মী, প্রশিক্ষিত মাহুত, বনরক্ষী এবং স্থানীয় হাতি পর্যবেক্ষকরা। প্রত্যেকেই ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে থেকেই টর্চ ও ওয়াকিটকির আলোয় হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। হাতির দলের দিক ও গতি বোঝার জন্য ব্যবহৃত হয় বিশেষ সাউন্ড সিগন্যাল এবং ড্রোনের নজরদারি। ধীরে ধীরে অত্যন্ত পরিকল্পিত উপায়ে হাতিগুলিকে নিরাপদে জঙ্গলের অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় অর্জন, পুরো অভিযানে কোনো হাতি বা মানুষ আহত হননি। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এটি সম্পূর্ণ টিম ওয়ার্কের ফল। একদিকে মানুষের জীবন রক্ষা, অন্যদিকে হাতিদের সুরক্ষা, দুটোই আমাদের সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ কেবল বন্যপ্রাণী সংরক্ষণেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও বড় ভূমিকা রাখে।
কারণ উত্তরবঙ্গের চা বাগান ও লোকালয়ের কাছাকাছি জঙ্গলে হাতির চলাচল প্রায় নিয়মিত। তাই এমন সচেতন এবং পরিকল্পিত উদ্যোগ সংঘাত রোধে নতুন দিশা দেখাচ্ছে। অভিযানের সাফল্যে স্বস্তি স্থানীয় বাসিন্দাদেরও। এক গ্রামবাসী জানান, আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু বনকর্মীরা অসাধারণভাবে সামলেছেন। হাতিগুলো নিরাপদে ফিরে গিয়েছে, এটাই সবচেয়ে বড় শান্তি। হাই নিউজ নেটওয়ার্ক। বিষ্ণুপুর জঙ্গলের রাস্তায় প্রাপ্তবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার। জঙ্গলের একাধিক জায়গায় চিতাবাঘের পায়ের ছাপ। বৃহস্পতিবার রাতে জঙ্গলের রাস্তায় একটি চিতাবাঘ পড়ে থাকার খবর সামনে আসে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় চিতাবাঘটির মৃতদেহ। কি কারণে মৃত্যু তা জানতে মৃত চিতাবাঘের দেহের ময়নাতদন্ত হবে। বিষ্ণুপুরের রাস্তার ধার থেকে মৃত অবস্থায় উদ্ধার হলো একটি চিতাবাঘ। ঘটনায় শোরগোল পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জে। এই রেঞ্জের পচডৌড়া গ্রামের কাছে রাস্তার ধারে মৃত অবস্থায় ওই চিতাবাঘটির খোঁজ মেলে। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে জঙ্গলের ধারে বিষ্ণুপুর জয়রামবাটি রাস্তার পাশেই বাঘটিকে পড়ে থাকতে দেখেন। মৃত বলে প্রথমে বুঝতে পারেননি তারা, পরে বন দফতরকে খবর দেন। রাতেই বনকর্মীরা পৌঁছে মৃত বাঘটির দেহ রেঞ্জ অফিসে নিয়ে যায়। বন দফতরের প্রাথমিক অনুমান, কোনো ছোট গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে চিতাবাঘটি। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। হঠাৎ করে রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে বন দফতর। বনকর্তারা জানান, রাতের অন্ধকারে রাস্তা পার হওয়ার সময় কোনো ছোট গাড়ি চিতাবাঘটিকে ধাক্কা মারে বলে তাদের অনুমান। রাস্তার ধারেই পড়েছিল চিতাবাঘটি। দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একই দিনে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়িতেও। বুধবার রাতে চা বাগানের শ্রমিক মহল্লা থেকে একটি ছাগল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি চিতাবাঘ। লোকজন টের পেয়ে তাড়া করে চিতাবাঘটিকে। তখন মৃত অবস্থায় ছাগলটিকে ফেলে পালিয়ে যায় চিতাবাঘটি। খবর পেয়ে চা বাগানে খাঁচা পেতেছে বন দফতর। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার রাতে ফের দুর্ঘটনা উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়ক 110-এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, আহত আরও 6 জন। জোর কদমে চলে উদ্ধার কাজ। বৃহস্পতিবার রাতে ফের দুর্ঘটনা উত্তরবঙ্গে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের, আহত আরও 6 জন। জোর কদমে চলছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি সন্ধে 7:30 থেকে 8টার মধ্যে জাতীয় সড়ক 110-এ দুর্ঘটনার কবলে পড়ে। জাতীয় সড়কের মাইল 8-এর কাছে ওই দুর্ঘটনার ঘটনাস্থলেই দুজন নিহত হন। ওই দুর্ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। সোনাদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর গুরুতর আহতদের দার্জিলিং সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধার কাজ। জোরবুঙ্গালো থানা, সোনাদা পুলিশ ফাঁড়ি, সোনাদা ট্রাফিক পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে বলেই জানা গিয়েছে। আহতদের দেখতে সোনাদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন জিটিএর উপ চেয়ারম্যান রাজেশ চৌহান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দিবস ছেত্রী এবং কর্মাধ্যক্ষ বাবেন্দ্র রায় সহ অন্যান্যরা। প্রসঙ্গত, নেপাল থেকে মিরিক ছোট বাস চলাচল করে। কিছুদিন আগে একটি ক্রুজার যাত্রীদের নিয়ে নেপাল থেকে মিরিকে আসছিল। 3:30 নাগাদ ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মিরিকের কাছে পুটুম রোডের নলডারা এলাকা দিয়ে গাড়িটি যাওয়ার সময় ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই রাস্তার একাধিক বাঁক রয়েছে। এমনি একটি বাঁকের মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রায় 150 ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলেই খবর। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 2 জন নেপাল ও 1 জন মিরিকের বাসিন্দা। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা এড়িয়ে যেতে আগেভাগেই পদক্ষেপ করেছে রাজ্য। আপাতত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সান্দাকফু, অর্থাৎ এই সময় ঘোরাফেরা, ট্রেকিং কিছুই করা যাবে না। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা এড়াতে আগেভাগেই পদক্ষেপ করল রাজ্য। আপাতত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হলো সান্দাকফু, অর্থাৎ এই সময় ঘোরাফেরা, ট্রেকিং করা কিছুই করা যাবে না।
দার্জিলিংয়ের সুকিয়া পোখরি বিভাগের আওতাধীন সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সুকিয়া পোখরি বিভাগের উন্নয়ন কর্মকর্তা আরোগ্য গোয়া জানিয়েছে, আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সান্দাকফু বন্ধ করে দেওয়া হয়েছে। লাল সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধই থাকবে। বর্তমানে যারা সান্দাকফুতে, শুক্রবার সকালে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ আবহাওয়ার উন্নতি হলে তারপরেই ফের পর্যটকদের জন্য খুলবে সান্দাকফু। সিঙ্গালীলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার 6টি পর্যটকের গাড়ি চলে গিয়েছে। শুক্রবার প্রাতরাশের পর বাকিরা ফিরে যাবে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বৃষ্টি ও হরপাবানি বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বন্ধ হয়েছিল একাধিক রাস্তাও। প্রাণ গিয়েছে বহু মানুষের, ঘর ছেড়েছেন বহু মানুষজন। পরের দিনই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আশ্বাস দিয়েছেন পাশে থাকা। রাজ্যের উদ্যোগে দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে পাহাড়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বৃষ্টির পূর্বাভাস পেয়ে পর্যটকদের জন্য সান্দাকফু বন্ধ করে দিল রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখে ফের ভিজছে রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। শনিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখে ফের ভিজছে রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে এই দুর্যোগ? আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা। আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। আগামী 2 তারিখ থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। শুক্রবারের পর শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাবে, তবে তার আগে আরও 2 দিন ভোগাবে বৃষ্টি। শুক্রবারও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। মুষলধারে বৃষ্টি চলছে জেলায় জেলায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য লাল সংকেত জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কড়া সতর্কতা কোচবিহারে। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। এরপর শনিবার, রবিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।